আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুস সালাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার সি প্রোগ্রামিং ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আজকের টপিক হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড কি এবং এ সম্পর্কিত বিশদ আলোচনা করার চেষ্টা করব আজকে। প্রথমে আমরা অ্যালগরিদম কি এবং সেটি জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে অ্যালগরিদম। অ্যালগরিদম কি? অ্যালগরিদম এর নিয়ম ও বৈশিষ্ট্য এবং সুবিধা। অ্যালগরিদম যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম অর্থ ধাপে ধাপে সমস্যা সমাধান, অর্থাৎ কোনো একটি সমস্যাকে আমরা সিরিয়াল মাফিক অর্থাৎ সিরিয়াল মেনটেন করে যদি ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি তাহলে সেইটা হচ্ছে অ্যালগরিদম। যেমন তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। এখন এই তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম স্টার মানে লেখার আগে আমাদেরকে ধাপ একে শুরু এবং সব শেষে যে ধাপটা হবে সেখানে শেষ, এই দুইটা জিনিস লিখতে হবে। এটা প্রত্যেকটা অ্যালগরিদমে শুরু এবং লাস্টে যখন শেষ হয়ে যাবে তখন শেষ, এই দুইটি অপশন থাকবে। এর মাঝে তাহলে আমরা দেখি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি। তাহলে ধাপ একে শুরু, তারপরে ধাপ দুয়ে তিনটি সংখ্যা আমাদের তারপরে গ্রহণ করতে হবে। কোন তিনটি সংখ্যা যোগ করব সেই তিনটি সংখ্যা গ্রহণ করতে হবে। তার পরবর্তী যে ধাপ তিনে সংখ্যা তিনটি যোগ করা লাগবে। তার পরবর্তীতে ধাপ চারে সংখ্যা তিনটির যোগফল প্রদর্শন করবে। আর তারপরে ধাপ পাঁচ হচ্ছে শেষ। এইবার হচ্ছে আসি অ্যালগরিদমের নিয়ম ও বৈশিষ্ট্য। অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, মানে আমাদের যে ভাষায় আমরা অ্যালগরিদমটা লিখবো সেই ভাষাটা সহজবোধ্য হতে হবে যাতে অন্য কেউ খুব সহজে বুঝতে পারে। প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে যে কোনো প্রোগ্রামার সহজেই বুঝতে পারে। তার পরবর্তী ধাপ হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান করতে হবে। একটা সিরিয়াল মেনটেন করে ধাপে ধাপে যে কোনো সমস্যাটা সমাধান করার চেষ্টা করা লাগবে। একে ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে। তার অর্থ হচ্ছে, যেমন এখানে আমি লিখছি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। এখানে যদি আমি লিখতে পারতাম পাঁচটি সংখ্যা, সাতটি সংখ্যার যোগফল নির্ণয়ের বা 10টি সংখ্যার যোগফল নির্ণয়ের, তাহলে কিন্তু এই অ্যালগরিদমটা একই থাকতো। তাহলে এই যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, এর একটা ব্যাপক পরিসরে ব্যবহার হয়ে গেল। এইবার অ্যালগরিদমের সুবিধা। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। প্রোগ্রামের উদ্দেশ্যটা কি, কাজ কি, সেটা সহজে বোঝা যায় অ্যালগরিদম যদি আমরা জানি। প্রোগ্রামের ভুল নির্ণয়ে সাহায্য করে। প্রোগ্রামে যদি কোনো এরর থাকে সেটা খুব সহজে ভুল নির্ণয়ে সাহায্য করে। প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সাহায্য করে। একটা প্রোগ্রামের মধ্যে যদি কোনো কিছু পরিবর্তন বা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা যদি অ্যালগরিদম জানি তাহলে খুব সুন্দরভাবে সেটা করতে পারবো। সহজে জটিল প্রোগ্রাম লিখতে সাহায্য করে, অর্থাৎ জটিল যে কোনো একটা প্রোগ্রামকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করে অ্যালগরিদমের সাহায্যে খুব সুন্দরভাবে লিখতে পারি। এই হচ্ছে অ্যালগরিদম। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অ্যালগরিদমের একটি উদাহরণ দেখা যাক। তাহলে প্রথমে আমাদের ধাপ একে শুরু করা লাগবে আর লাস্টের ধাপে শেষ করা লাগবে। তাহলে ধাপ এক শুরু, তারপরে ধাপ দুই ত্রিভুজের ভূমি ও উচ্চতা নেওয়া লাগবে। যেহেতু ক্ষেত্রফল বের করতে চাচ্ছি তাহলে ভূমি আর উচ্চতা গ্রহণ করা লাগবে। তার পরবর্তী ধাপ তিনে আমার ক্ষেত্রফলের যে সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সেই সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা লাগবে। তারপরে হচ্ছে ধাপ চারে ওই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম সেটা প্রদর্শন করা লাগবে। তারপরে হচ্ছে শেষ ধাপ পাঁচ, শেষ ধাপ। দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য অ্যালগরিদমের আরেকটি উদাহরণ আমরা একটু খেয়াল করি। এখানে ধাপ একে শুরু, তারপরে হচ্ছে ধাপ দুয়ে আমাদের অবশ্যই সংখ্যা দুইটা নেওয়া লাগবে, গ্রহণ করা লাগবে। তারপরে ধাপ তিনে হচ্ছে সমস্যা। এখানে প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যাটি হতে বড়, আমাদের দেখা লাগবে কি যে প্রথম সংখ্যাটি যদি দ্বিতীয় সংখ্যাটি থেকে বড় হয় আর এই কথাটা যদি বা সত্য হয় তাহলে অবশ্যই প্রথম সংখ্যাটি বড়, আর যদি না হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি বড়। তারপরে হচ্ছে ধাপ চার হবে এখানে, ধাপ চার শেষ। তাহলে আমরা নিজে নিজে নিজের বুদ্ধি খাটিয়ে খুব সহজে যে কোনো সমস্যার অ্যালগরিদম তৈরি করতে পারবো। কেননা সমস্যাটা আমরা ধাপে ধাপে বিন্যাস করলেই সেটা অ্যালগরিদম হয়ে গেল। এইবার আমরা দেখব ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট 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 বা প্রবাহ চিত্র কি, ফ্লোচার্ট কত প্রকার কি কি এবং এই সম্পর্কিত বর্ণনা করব এখানে।
ফ্লোচার্টের আরেক নাম হচ্ছে প্রবাহ চিত্র। ফ্লোচার্ট যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্রের বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বলে। অর্থাৎ আমরা যে অ্যালগরিদম শিখে আসলাম ওই অ্যালগরিদমটাকে আমরা যদি চিত্র আকারে লিখি তাহলে সেইটা হচ্ছে ফ্লোচার্ট হয়ে গেল। তাহলে অ্যালগরিদমটাকে আমরা যে অ্যালগরিদমটা শিখছি সেইটাকে যদি আমরা চিত্র সহকারে লিখি মানে চিত্রের আকারে সেইটাকে যদি সাজাই তাহলে সেইটা হচ্ছে ফ্লোচার্ট। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এখন আমরা যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের যে অ্যালগরিদমটা শিখছিলাম শুরু, তিনটি সংখ্যা গ্রহণ, সংখ্যা তিনটি যোগফল প্রদর্শন, তারপরে শেষ। সো এইখানে যদি আমরা ফ্লোচার্টে যাই আমরা একটু ইংরেজিতে লিখছি স্টার্ট, তারপরে হচ্ছে রিড, এ বি সি, সাম, এ প্লাস বি প্লাস সি, প্রিন্ট, সাম, তারপরে হচ্ছে ইন্ট। তাহলে আমরা এই অ্যালগরিদম যেটা করছি সেইটাকে ফ্লোচার্ট, সেইটাকে একইভাবে শুধু চিত্রের মাধ্যমে দেখাইছি। এখন এখানে বিভিন্ন ধরনের চিত্র ইউজ করা হয়েছে। এখন কোনটার জন্য কোন চিত্র এইটা হচ্ছে আমরা একটু খেয়াল করব। সো কোনটার জন্য কোন চিত্র এটা খেয়াল করার জন্য আমরা দেখি। তার আগে আমরা একটু জেনে নিই ফ্লোচার্টের কয় প্রকার। ফ্লোচার্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। এখন সিস্টেম ফ্লোচার্টটা আমাদের এখানে আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডেটার প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের দিক চিহ্নিত হয় তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। এটা না দেখলেই হচ্ছে আমাদের মেন বিষয় হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যে ফ্লোচার্ট তৈরি করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। সো আমরা দেখি এবার দেখব ফ্লোচার্টের চিত্রগুলো। তারা কি সিস্টেম ফ্লোচার্টের যে ফ্লোচার্টের যে চিত্রগুলো আছে আপনারা এইগুলো দেখে নিতে পারেন। এইবার আমরা প্রোগ্রাম ফ্লোচার্টের চিত্রগুলো একটু দেখব। প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীক এবং চিত্রগুলো, প্রতীক আর এই প্রতীকের অর্থ কি সেইটা। এখন এটা হচ্ছে ডিম্বকাকৃতির বা টার্মিনাল প্রতীক বলে। যদি আমরা কোনো প্রোগ্রাম শেষ করতে চাই অথবা শুরু করতে চাই, শুরু অথবা শেষে করতে চাইলে আমাদের এই হচ্ছে টার্মিনাল প্রতীক বা ডিম্বকাকৃতির এই প্রতীকটা চিত্রটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্রহণ বা নির্গমন প্রতীক, এটা হচ্ছে সামন্ত্রিক আকারে। অর্থাৎ এটা আমরা যদি প্রোগ্রামে কিছু ইনপুট করতে চাই মানে কিছু গ্রহণ করি, আর যদি কিছু আউটপুট মানে কিছু ফলাফল দেখাতে চাই তাহলে সামন্ত্রিক আকারের এই চিত্রটা ইউজ করতে হবে। এবার এটা হচ্ছে আয়তাকার এটাকে প্রক্রিয়াকরণ প্রতীক বলে। এই প্রক্রিয়াকরণ প্রতীক আমরা গাণিতিক হিসাব নিকাশ, যদি প্রোগ্রামে কোথাও গাণিতিক হিসাব নিকাশ করার প্রয়োজন হয় অথবা বিভিন্ন ধরনের প্রক্রিয়াকরণ কাজের প্রয়োজন হয় তাহলে এই আয়তাকার চিত্রটা ইউজ করব। তারপরে হচ্ছে সিদ্ধান্ত প্রতীক, এটি হচ্ছে একটি হীরক আকৃতির প্রতীক। এই সিদ্ধান্ত যদি প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণ করার কোনো প্রয়োজন হয়, যেমন হা অথবা না, এরকম যদি মানে আমি একটা প্রোগ্রাম লিখছি, সেই প্রোগ্রামে মনে করেন যে আমার একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হচ্ছে যে এটা হা হতে পারে অর্থাৎ সত্য হতে পারে অথবা না বা মিথ্যা হতে পারে, এরকম সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তখন আমরা এরকম হীরক আকৃতির এই প্রতীকটা ইউজ করব। আর এইগুলো হচ্ছে তীর চিহ্ন, এগুলো হচ্ছে তীর চিহ্ন বিশিষ্ট সরলরেখা প্রোগ্রাম প্রবাহের দিক নির্দেশ করে, ডিরেকশন। এটা হচ্ছে প্রোগ্রাম প্রবাহের দিক নির্দেশ করে। এখন এটা হচ্ছে বৃত্তমতো যেটা চিত্রটা দেখছেন এটা হচ্ছে সংযোগ প্রতীক। অর্থাৎ একটা ফ্লোচার্ট যদি অনেক বড় হয়ে যায় বা দুইটা ফ্লোচার্টকে সংযোগ করার জন্য এই প্রতীকটা ইউজ করা হয়। এবার আমরা দেখব ফ্লোচার্ট অঙ্কনের নিয়মাবলী। ফ্লোচার্ট কিভাবে আঁকতে হয় তার নিয়ম। নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে, সেই প্রতীকগুলো তো আপনারা দেখছেন চিত্রগুলো। তারপর হচ্ছে ফ্লোচার্টের প্রবাহ উপর থেকে নিচের দিকে বা বাম থেকে ডান দিকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। অর্থাৎ ফ্লোচার্ট নিচ থেকে উপরের দিকে হওয়া যাবে না। আপনারা একটু খেয়াল করেন, এই যে ফ্লোচার্টটা দেখছেন এটা কিন্তু আমরা ডিরেকশনের তীর চিহ্ন দিয়ে উপর থেকে নিচের দিকে নিয়ে আসছি। এই ফ্লোচার্টটা কখনো নিচ থেকে উপরের দিকে হবে না, সবসময় উপর থেকে নিচের দিকে হবে অথবা উপর থেকে এভাবে বাম দিকে বা ডান দিকে এরকম হবে। এখন তাহলে ফ্লোচার্টের প্রবাহ উপর থেকে নিচের দিকে বা বাম হতে ডান দিকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। প্রতিটি প্রতীকের ভিতরের লেখা সহজবোধ্য হতে হবে। এটা তো অ্যালগরিদমের নিয়মাবলীর মধ্যেও ছিল।
অতিরিক্ত প্রতীকের ব্যবহার পরিহার করতে হবে। অতিরিক্ত প্রতীক ইউজ করা যাবে, বেশি ইউজ করা যাবে না। নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা উচিত নয়। এটা হচ্ছে ফ্লোচার্ট অঙ্কনের নিয়মাবলী। এবার আমরা কিছু উদাহরণ দেখব যেখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটা আমরা একসাথে দেওয়ার চেষ্টা করছি। যেমন তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। অ্যালগরিদম, তাহলে এই সাইডে আমরা যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের যে অ্যালগরিদমটা যেটা লিখছিলাম সেইটা অ্যালগরিদম ফ্লোচার্ট। এখন অ্যালগরিদমে শুরু করার জন্য আমরা দেখছিলাম কোন ধরনের চিত্র, এরকম ডিম্বক আকৃতির চিত্র। সো আমরা শুরু করার জন্য ডিম্বক আকৃতির চিত্রটা নিলাম, আর শুরু ইংরেজিতে স্টার্টটি দিলাম। তারপরে আমরা যে এই চিহ্নটা দিলাম, এটা হচ্ছে যে চিহ্নটা আমরা দেখছি প্রবাহের দিক, প্রোগ্রাম প্রবাহের দিক বা ডিরেকশন। তাহলে প্রোগ্রামটা আমরা এই দিকে যাচ্ছে। সো এখান থেকে এর পরের ধাপটা হচ্ছে এইটা। সো এই ডিরেকশন চিহ্ন বা প্রবাহর দিকটা দিয়ে আমরা বোঝাচ্ছি কি যে এখান থেকে এই জায়গায় যাচ্ছে, এই ধাপ থেকে এই ধাপে যাচ্ছে। তারপরে তিনটি সংখ্যা গ্রহণ। এখন তিনটি সংখ্যা গ্রহণ, তাহলে আমরা ইনপুট করতেছি। ইনপুট করার জন্য আমাদের এই সামুদ্রিক আকারের চিত্র লাগবে। তো সামুদ্রিক আকারের চিত্র নিলাম, এখানে রিড ABC। তারপরে আবার ডিরেকশন দিলাম বা প্রবাহের দিক দিলাম, দিয়ে তারপর হচ্ছে সংখ্যা তিনটি যোগ। তাহলে আমরা এখানে গাণিতিক হিসাব নিকাশ করতেছি বা হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ করছি। তাহলে এর জন্য আমাদের চিত্র হচ্ছে আয়তাকার, সেই আয়তাকার চিত্র দিলাম। তারপরে সাম A+B মানে যোগ করছি এই তিনটি সংখ্যা, যে তিনটি সংখ্যা A, B আর C নিয়েছি। তারপর হচ্ছে যোগফল প্রদর্শন, মানে এখানে আমাদের ফলাফল প্রদর্শন করছে। আর ফলাফল প্রদর্শন করলে মানে সেটা হচ্ছে আউটপুট। আর আউটপুটের ক্ষেত্রে আমাদের চিত্রটা তাহলে সামুদ্রিক আকার আমরা দিলাম। তারপরে যখন শেষ করব তখন আমাদের আবার সেই ডিম্বক আকৃতির চিত্রটা দিতে হবে। এরপরে আরেকটা উদাহরণ আমরা দেখি, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে এখানে অ্যালগরিদমটা আমরা দেখছি, এবার ফ্লোচার্টটা দেখব। ফ্লোচার্টটা শুরুর জন্য আমরা ডিম্বক আকৃতি সেটা দিলাম। তারপরে ত্রিভুজের ভূমি ও উচ্চতা গ্রহণ, এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুটের আমরা সেই সামুদ্রিক আকারে চিত্রটা দিলাম। তার এখানে হচ্ছে রিড বেস অ্যান্ড হাইট, তাহলে বেস ভূমি এবং হাইট উচ্চতা গ্রহণ করলাম ইনপুট। তারপরে সেখান থেকে ডিরেকশন বা প্রোগ্রাম প্রবাহের দিক দিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফলের যে সূত্র, সেই সূত্রটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এটা তাহলে গাণিতিক হিসাব নিকাশ। আর গাণিতিক হিসাব নিকাশ বা প্রক্রিয়াকরণের জন্য আমাদের আয়তাকার চিহ্ন, সেই আয়তাকার প্রতীক দিয়ে আমরা ইউজ করছি। তারপরে আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা। ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা, তাহলে এটা আউটপুটের জন্য আমরা সামুদ্রিক আকার প্রতীক নিয়ে আসি। তারপরে শেষ বা ইন্ড, এটাকে আমরা ডিম্বক আকৃতির সেই প্রতীকটা নিয়ে আসলাম। আরেকটা উদাহরণ দেখি, দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে এই দুইটি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি বের করার অ্যালগরিদমটা আমরা দেখছিলাম। এবার একটু ফ্লোচার্টটা দেখি। তাহলে শুরু স্টার্ট ডিম্বক আকৃতির, সেখান থেকে ডিরেকশন দিয়ে সংখ্যা দুইটি গ্রহণ, তাহলে ইনপুট সামুদ্রিক আকারের প্রতীক। এইবার হচ্ছে কি ধাপ 3, প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যাটি হতে বড়? তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, তাই না? প্রথম সংখ্যাটি কি দ্বিতীয় সংখ্যাটি হতে বড়? তাহলে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। এখন সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের সেই হচ্ছে হীরক আকৃতির সেই প্রতীক, আমরা যে প্রতীকের ওখানে দেখছিলাম। তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা হা অথবা না এরকম যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে সেখানে আমাদের এই যে হচ্ছে হীরক আকৃতির যে প্রতীক, সেই প্রতীকটা নিয়েছি। এখন প্রথমে আছে হা যদি হয়, এই সত্যটি যদি হা হয়, তাহলে ফলাফল হবে হচ্ছে প্রথম সংখ্যাটি বড়। তাহলে আমাদের যে নাম্বার 1 আর নাম্বার 2, যদি প্রথম সংখ্যাটি বড় হয় তাহলে এস, আর দ্বিতীয় সংখ্যাটি সে যদি এস হয় তাহলে আমার প্রথম সংখ্যাটি বড়, সেইটা আমার ফলাফল প্রদর্শন করবে। আর ফলাফল প্রদর্শনের জন্য সামুদ্রিক আকারে এর হচ্ছে প্রতীক। এবার যদি না হয় তাহলে আমার হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি বড়, সেইটা যদি প্রথম সংখ্যাটি বড় না হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি বড়, তাহলে আমার ফলাফল প্রদর্শন করছে। তাহলে এটা এই সামুদ্রিক আকারের প্রতীক। এখন এখান থেকে অ্যান্সারটা আসবে, না হয় এখান থেকে অ্যান্সারটা আসবে। আর এই দুইটাকে সংযোগ করার জন্য আমার সেই কানেকশন বা সংযোগ প্রতীক ইউজ করলাম। আর এখান থেকে তারপরে হচ্ছে শেষ। এবার আমরা দেখব অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য। অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি? অ্যালগরিদম আপনারা জানেন যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলে।
তাহলে সমস্যাকে ধাপে ধাপে সমাধান করব। আর ফ্লোচার্ট সমস্যা সমাধানের ধাপসমূহকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে, তাহলে অ্যালগরিদমকে চিত্রের সাহায্যে প্রকাশ করলে ফ্লোচার্ট। এইবার অ্যালগরিদম হচ্ছে বর্ণনা নির্ভর, মানে এখানে লেখালেখির কাজ, আর ফ্লোচার্ট হচ্ছে চিত্র নির্ভর, এখানে চিত্রের কাজ। প্রোগ্রাম বুঝতে সময় বেশি লাগে, যেহেতু লেখালেখির কাজ তাহলে প্রোগ্রাম বুঝতে বেশি সময় লাগবে। আর ফ্লোচার্ট যেহেতু চিত্রের কাজ, তাহলে প্রোগ্রাম বুঝতে কম সময় লাগবে, যেহেতু চিত্রের কাজ তাই। এইবার অ্যালগরিদম প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায় না, প্রোগ্রাম কোন দিকে প্রবাহিত হয়েছে তার দিক সহজে বোঝা যায় না, কেন এটা লেখা। আর প্রোগ্রাম প্রবাহের দিক সহজে বোঝা যায়, কেননা আমরা প্রবাহ দিক বা ডিরেকশন চিহ্ন দিয়ে আমরা হচ্ছে বুঝিয়ে দিই ফ্লোচার্টে। প্রোগ্রামের ভুল ত্রুটি দূর করা কঠিন, অ্যালগরিদম যেহেতু লেখালেখি, আর ফ্লোচার্টে যেহেতু চিত্র সেহেতু ভুল ত্রুটি দূর করা সহজ। সুডোকোড। সুডোকোড কি? সুডো একটি গ্রিক শব্দ, সুডো শব্দের অর্থ ছদ্ম বা কৃত্রিম। এটি দেখতে অনেকটা প্রোগ্রামিং কোডের মতো মনে হবে, কিন্তু আসলে এটা প্রোগ্রামিং কোড নয়। প্রোগ্রামাররা অনেক সময় প্রোগ্রামের জন্য যে কোড লেখে তার লিখবে, প্রোগ্রামাররা অনেক সময় প্রোগ্রামের জন্য যে কোড লেখা হবে তার একটি খসড়া টেক্সট ভার্সন তৈরি করে, আর তাকেই সুডোকোড বলে। তার নামই হচ্ছে সুডোকোড। অর্থাৎ আপনি যখন একটা অঙ্ক যখন করেন তার জন্য আপনি একটা রাফ নেন, সেখানে ওই অঙ্কটার একটা মানে একটা খসড়া জিনিস তৈরি করে নেন যে অঙ্কটা হচ্ছে কি হচ্ছে না। আর এইটা হচ্ছে সুডোকোড। প্রোগ্রামাররা যখন একটা প্রোগ্রাম তৈরি করতে যায় তখন সেই প্রোগ্রামটা কিভাবে করা যায় তার একটা খসড়া বা রাফ করে নিন, আর এইটা হচ্ছে সুডোকোড। তাহলে আমরা একটু দেখি তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ে সুডোকোড কিভাবে লেখা যায়। তাহলে ফার্স্টে আমরা ইনপুট নেব নাম্বার 1, নাম্বার 2, আর তারপরে হচ্ছে নাম্বার 3, তারপরে হচ্ছে টোটাল নাম্বার 1 প্লাস নাম্বার 2 প্লাস নাম্বার 3 তিনটে যোগ করে দেব। তারপরে সেটা পরবর্তী ধাপে কি প্রিন্ট টোটাল, এই যেটা যোগ করেছি সেটাকে প্রিন্ট করব, তারপরে চেঞ্জ স্টপ। এইটা হচ্ছে খসড়া একটা টেক্সট তৈরি করে ফেললাম, তাহলে এইটা হচ্ছে সুডোকোড।